দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। সেখানেই আমাদের এই যে আমাদের উদ্যোগটা নেওয়া হয়েছে। কেন এই যে লিলুয়া গানবাসী এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, কেন নিয়েছে? মানুষের মধ্যে শিল্প সত্তাটাকে বিকাশ করার জন্যই। তো সুতরাং আমাদের এই যে ভালো মনের মানুষ আমরা তখনই পাবো যখন আমাদের এই উদ্যোগটা সফল, যখন মানুষ এর মাহাত্ম্যটা বুঝতে পারবে যে কেন এই উদ্যোগটা নেওয়া। নমস্কার, লিলুয়া গানবাসীর পক্ষ থেকে আমি রাতুল। আমাদের উদ্যোগ মাইক অ্যান্ড এক্সপ্রেস প্রেজেন্টেড বাই বললামই লিলুয়া গানবাসী। আজকের অতিথি শ্রীমতী অজন্তা চক্রবর্তী। তার কথা যদি বলতেই হয় তাহলে বলা যাবে যে তিনি একজন অসাধারণ সঙ্গীত শিল্পী, তার সাথে সাথে একজন নৃত্যশিল্পীও। সম্প্রতি তার তো গান আমরা শুনি, বিভিন্ন জায়গায় শুনছি, ফেসবুকের লাইভে শুনছি, তিনি আমাদের খুব প্রিয়। কিন্তু একটা আশ্চর্য বিষয়, তিনি একটি ভিডিওতে খুবই ভাইরাল হয়েছিলেন। সেখানে তিনি অসম্ভব ভালো নৃত্য প্রদর্শন করছিলেন এবং এই নৃত্য শিল্প, এই যে শিল্প আমরা বলছি, সেখানে কেউ কেউ মুগ্ধ হয়ে গেছেন। এরকম একটি নাম হচ্ছে শ্রীনন্দা শঙ্কর। আপনারা সকলেই জানেন যে উনি বিশিষ্ট নৃত্যশিল্পী। শ্রীনন্দা শঙ্কর কাকিমার যে ভিডিওটা, আমরা কাকিমা বলি, তো কাকিমার যে ভিডিওটা ওটা শেয়ার করেছিলেন এবং এ থেকে আমরা সকলে মিলে এগিয়ে যাওয়ার, যারা শিল্প চর্চা নিয়ে আছি, শিল্পকে প্যাশন মনে করছি, প্রফেশন মনে করছি আগামী দিনের জন্য, তারা প্রচণ্ডভাবেই সাহস পাচ্ছি। নমস্কার। নমস্কার, সকলকে আমার নমস্কার জানাই। লিলুয়া গানবাসীর পক্ষ থেকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ এবং তাদের আমি সফলতা কামনা করি। এইভাবেই যেন তারা এগিয়ে যেতে পারে, মানুষের কাছে এই শিল্পকে আরও সুন্দরভাবে তুলে ধরতে পারে। রাতুলকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি গান করি, আর গান আমার বলতে পারেন গানের সঙ্গে একটা জোর আছে, সেটা হচ্ছে প্রাণ। গানের সঙ্গে প্রাণের এইভাবে জোর বলছি যে এখন আমি যে বয়সে পৌঁছেছি এবং যে কর্মকাণ্ডের মধ্যে থাকি, তার মধ্যে গানটা আমাকে অক্সিজেন যোগায়। আর সেই অক্সিজেন যদি আমি না পাই অন্তত সারা দিনের মধ্যে, আমার মনে হয় আমি যেন জীবনে সারা দিনটাতে আমি যেন কিছুই করলাম না। সেই জন্য গানটা আমার কাছে একটা বিশাল একটা বিষয় আমার কাছে। এবং আমি গানের সঙ্গে নাচটাও করি, কিন্তু গানটা আমি শিখেছি, নাচটা আমি শিখিনি। কিন্তু নাচটার ব্যাপার হচ্ছে আমার সম্পূর্ণটা কল্পনা প্রসূত, একটা সৃষ্টির আনন্দ বলতে পারেন। গানটা আমার শিক্ষণীয় একটা ব্যাপার ছিল, আমি ছোটবেলা থেকে গানটা শিখেছি। নাচটা আমার কল্পনা প্রসূত। রাতুল বলল যে ভাইরাল হয়েছিল, আমার পারিবারিক যে ব্যাপারটা আছে সেখানে গানটা একটা আধিক্য ছিল এবং মোটামুটি পরিবারের অনেক সদস্যই গানের সঙ্গে যুক্ত এবং আমার মাও গানের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু ওই যা হয় চর্চার অভাব ছিল। তা যাই হোক, সেই দিক থেকে গানটাকে আমি নিয়েছিলাম শিক্ষণীয় ব্যাপার হিসেবে, কিন্তু নাচটা আমার মনের মণিকোঠায় একটা কোথাও ছিল, কিন্তু সেইভাবে কোনোদিন ব্যাপারটাকে সবার সামনে তুলে ধরতে পারিনি ছোটবেলায়। কিন্তু মনের একটা কোণে ছিল যে আমি কোনো সময় নাচ করব। ছোটবেলায় নিজে আয়নার সামনে করতাম নিজের মতো করে। সেই জায়গা থেকে আস্তে 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 কেন জানি না সেই জায়গাটা আমার কাছে খুব প্রিয় হয়ে উঠল। গানের সঙ্গে সঙ্গে গানটা আমার জায়গাতেই ছিল এবং রীতিমতো আমি চর্চায় থাকতাম তখন। তারপরে নাচটাকে আমি আস্তে আস্তে করলাম, অনুষ্ঠানেও করতাম, ছোটখাটো অনুষ্ঠানে। তখন আমি বুঝলাম যে মানুষ আমার নাচটাকে বুঝতে পারছে। গান হোক, নাচ হোক বা যে কোনো শিল্প হোক, আমি যখন মানুষের কাছে সেটা পৌঁছতে যাচ্ছি, তখন মানুষ যদি তার ভাষাটা, নাচ গান যে কোনো আবৃত্তি, তার একটা আলাদা ভাষা আছে,
সেই ভাষাটা যখন মানুষ বুঝতে পারবে তখনই আমার সেই উদ্যোগটা সফল হবে। তখন আমি বুঝলাম যে আমার এই নাচটাকেও মানুষ খুব সুন্দরভাবে নিতে পারছে। তখন আমার মনে একটা আশার প্রদীপ জ্বলে উঠলো যে না, আমি এটাকেও ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারি। তারপরে রীতিমতো স্কুলে কলেজে আমি গানটাকে কন্টিনিউ করেছি এবং নাচটাকেও কন্টিনিউ করেছি। কিন্তু আমার একটা ভয় ছিল, যেহেতু এর কোনো বেস আমার কাছে ছিল না, পরবর্তীকালে এটাকে নিয়ে অনেক সমস্যার মুখোমুখি আমাকে হতে হতে পারে। কিন্তু না, আমি দেখলাম আমার নাচের ভাষা মানুষের মন জয় করেছে। তখন আমি আস্তে আস্তে গানের সঙ্গে সঙ্গে নাচটাকেও কন্টিনিউ করলাম। এইভাবেই আমার পথ চলার শুরু। এই ডুবে থাকার পথ চলাটা কবে থেকে শুরু হয়েছে? আর এই ডুবে থাকার পথ চলায় কি কোনো বাধা বিঘ্ন পেরোতে হয়েছে কিনা, বা তোমার পথ চলার এই যে পথ চলা, এই পথ চলার গল্পটা যদি একটু ছোট করে বলো। আমি খুব সংক্ষিপ্তভাবে যেটুকু বলতে চাইছি সেটুকু হচ্ছে, যে শিল্পী বা যে এই গান নাচ আবৃত্তি যাই হোক না কেন ভালোবাসে, তার ইচ্ছা শক্তিটা সবের আগে দরকার। একদম। তখন ওই বাধা বিঘ্নগুলোকে না কিছু মনে হয় না। বাধা বিঘ্ন থাকবেই, যে কোনো ক্ষেত্রে, সে সাংসারিক হোক সাংস্কৃতিক হোক, যে কোনো ক্ষেত্রে বাধা বিঘ্ন থাকবে। কিন্তু আমি যদি একটা লক্ষ্য স্থির করে নিই যে না, আমাকে এই পথটা ধরেই চলতে হবে, তাহলে সেই বাধা বিঘ্নগুলো না এমনি এমনি কেটে যায়। আমারও ছিল, অনেক বাধা বিঘ্ন ছিল। কারণ বেশ কয়েক বছর আগেকার কথা, তো আমরা বেশ কয়েক বছর আগেকার মানুষ, তো সুতরাং এখন যারা এখনকার যারা প্রজন্ম, তারা যে সুবিধাটা পাচ্ছে আমরা তখন সেই সুবিধাটা পাইনি। এখন এই মোবাইলের যুগে এত সুন্দর সুন্দর সুবিধা, এত সুন্দর সুন্দর মানে কি বলবো সুযোগগুলো পাওয়া যাচ্ছে, বা এখন যে বর্তমানে যে সুযোগগুলো বর্তমান প্রজন্ম পাচ্ছে, তারা হয়তো, আমার মনে হয়, সঠিকভাবে যদি কাজে লাগাতে পারে তারা কিন্তু উন্নতির শিখরে উঠবেই। আর আমাদের সময় যেটা ছিল, এই মোবাইলটা তো একটা বললাম, দ্বিতীয়ত একটা বাইন্ডিংস ছিল। মানে আমি বলতে চাইছি পরিবারের দিক থেকে আমার খুব রক্ষণশীল পরিবার ছিল। তো সুতরাং মেয়েরা বাইরে গিয়ে নাচ করবে গান করবে, এই জায়গাটা একটুখানি বাধো বাধো ঠেকতো। কিন্তু আমার মনে হয়েছিল যতই হোক না কেন আমাকে এগিয়ে যেতে হবে। এখন পরিবারের বিরুদ্ধে গিয়ে তো আমি কিছু করতে পারি না, কিন্তু আমার এই ভালো লাগাটা কেন জানি না আমাকে জায়গা করে দিয়েছিল। তা সেই জন্য আমার বাড়ির কিছু সদস্য আমাকে সমর্থন করেছিলেন এবং তাদের সহযোগিতায় আমি এই পথটা চলতে পেরেছি এবং আজও সেই পথটা ধরেই আমি চলছি। আর বাধা বিঘ্ন যদি বলতে চাও, তাহলে আমি বলবো কিছু সাংসারিক বাধা বিঘ্ন ছিল, সেটা অবশ্যই বিয়ের পরে। সেই সময় আমার অনেকটা মানে ব্যবধান হয়ে গেছিল এই সঙ্গীত জগতের সাথে, সেটাও প্রায় 14 বছর। অনেকটা সময়। হ্যাঁ, আমি আবার নতুন করে শুরু করি 14 বছর পর, বিয়ের 14 বছর পর। সেটা বলতে পারো একটা স্ট্রাগল লাইফ ছিল। কিন্তু আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনে স্ট্রাগল লাইফ থাকা দরকার। স্ট্রাগল লাইফ না থাকলে সে সেই জিনিসটার মর্ম, সেই বিষয়টার মর্ম বুঝবে না। এবং আমি তখন ওই 14 বছরে যে ব্যবধানটা, এই আমার সঙ্গীত আর নৃত্যের মধ্যে ব্যবধানটা ছিল, তখন আমি যে তার অভাব বোধটা পেয়েছিলাম, সেটা আমি আজকে 1 ঘন্টার জন্য হলেও পাই না, মানে সহ্য করতে পারি না। তখন আমি কিভাবে ছিলাম আমি জানি না, কিন্তু আমি ছিলাম। তারপরে যখন 14 বছর পর আবার আমি নতুন ভাবে এই জগতে পা রাখলাম, তখন আমি একটা, ওই যে বললাম, একটা অক্সিজেন, একটা প্রাণ, নতুন জীবন আমার 14 বছর পর শুরু হলো এবং আমাকে এই প্রাণটা, এই জীবনটা ফিরিয়ে দিল এই গান আর নাচ। এই আমার জীবনের পথ চলা শুরু এইভাবেই, এবং এই শুরুটা এখনো চলছে। আশা করি যতদিন আমার নিঃশ্বাসটা চলবে ততদিন আমি এর সঙ্গে যুক্ত থাকব। আচ্ছা, আমার একটাই প্রশ্ন, কিন্তু এখন কি প্রচুর ফেসিলিটিস হয়ে গিয়ে আমরা কোনোভাবে কি কনসেন্ট্রেশন ব্রেক করে ফেলছি? অতিরিক্ত সুবিধা পাওয়ার দরুন প্রজন্মরা, এই নতুন প্রজন্ম ভাবছে ও হয়ে যাবে, কি এমন ব্যাপার। আজকে আমি দেখছি, আমিও কিছু আমার ছাত্রছাত্রী আছে, আমি তাদের শেখাই। এই তুমি যেটা বললে সেই হিসাবে বলছি, দেখতে গিয়ে দেখলাম তারা কি করছে, খুব সহজে পথটাকে চাইছে। আমরা যে স্ট্রাগলটা করে এসেছি,
যে চর্চাটা করে এসেছি সেই জায়গাটা আজকে কমে যাচ্ছে। তারা চাইছে কতটা সহজে আমি উন্নতির শিখরে পৌঁছতে পারবো, যেটা আমার মনে হয় হয়তো পৌঁছচ্ছে অনেকে, কিন্তু সেটা সাময়িক, সেটা বেশি দিন ধরে রাখতে পারবে না। আমার যে 14 বছর যে একটা ব্যবধান গেছে, তারপরে যে আমি শুরু করতে পারলাম, সেটার একটাই কারণ, আমি চর্চার মধ্যে ছিলাম একটা সময়। একদম। সেই চর্চাটা কিন্তু আমাকে ভুলতে দেয়নি আমার জায়গাটাকে। কিন্তু নতুন প্রজন্ম, আমি দোষ দিচ্ছি না, কিন্তু সহজে কিছু পাওয়া না, সেটা সাময়িক হয়, সেটা দীর্ঘস্থায়ী হয় না। এবং সেটাকে দীর্ঘস্থায়ী করতে গেলে, যে কোনো শিল্পের ক্ষেত্রে সেটাকে দীর্ঘস্থায়ী করতে গেলে চর্চাটা খুব দরকার। তাহলে তুমি বলছো যে নিয়মিত চর্চা, নিয়মিত পারফরমেন্সের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। পারফরমেন্স নিশ্চয়ই করবে, পারফরমেন্স একটা মানুষকে, সেই মানে যে শিল্পী, তাকে সেই জায়গাটা বুঝিয়ে দেয় যে সে কতটা নিজেকে ইমপ্রুভ করতে পারছে। কিন্তু চর্চা তাকে সারা জীবনের জন্য ইমপ্রুভ করে রাখবে, সারা জীবনের জন্য উন্নত করে রাখবে, সে কোনো বাধা পাবে না পথে। কিন্তু আমি একটু সারেগামা শিখলাম বা একটু নাচের বোল শিখে যদি সেখানে পারফরমেন্স করতে যাই, সেই জায়গাটা কিন্তু বেশি দিন সে ধরে রাখতে পারবে না। এটাই আমার বক্তব্যটা, এটাই হয়তো অনেকে আমার সাথে দ্বিমত হতে পারেন যে না আমি তো শিখে গেছি, কেন পারবো না। নিশ্চয়ই যে শিল্পী নিজে মনে করবে আমি শিখে গেছি, সেখানেই কিন্তু শিল্পের সত্তা শেষ হয়ে গেল। আজকে আমি মনে করি আমি এখনো কিছু শিখিনি, আমার শেখার এখন অনেকটা বাকি। আমি চলছি শিখতে শিখতে, নতুনদের কাছেও আমরা শিখছি। আমরা যে সবসময় আমরাই যে নতুনদের শিক্ষা দেবো তা কিন্তু নয়, আমরাও নতুনদের কাছে অনেক শিক্ষা পাচ্ছি। তা সুতরাং নতুনদের আমি একটা কথাই বলবো যে তোমরা চর্চা করো। চর্চার মাধ্যমে হয় কি, নতুন নতুন জিনিস অনেক কিছু বেরিয়ে আসে, অনেক কিছু সৃষ্টি করা যায়। আজকে যদি আমার ভিতটা শক্ত থাকে, তাহলে আমি নিজে অনেক কিছু সৃষ্টি করতে পারবো। এটাই আমার বক্তব্য। আচ্ছা, তাহলে বিশেষ করে যে আমি এই ক্লাসে পড়ি বা এই স্ট্রিমে আমি যেতে চাই, তো পাশে দেওয়া থাকে একটা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, এতে আমরা গান, নাচ, আবৃত্তি এসব লিখি। তো এটা কি তোমার যুক্তিসম্মত বলে মনে হয়? সত্যি আমাকে এরকম প্রশ্ন কোনোদিন কেউ করেনি, ভালো লাগলো প্রশ্নটা শুনে। কারণ আমাদের এখানে আমি যতটুকু জানি, পশ্চিমবঙ্গে মিউজিক যে জিনিসটা, সেটাকে সাইড করে রাখা হয়, মানে সাইডে একটা সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট হিসেবে। মেন স্ট্রিমে মিউজিক কিন্তু খুব কমই দেখা যায়। হয়তো কেউ একটা সাবজেক্ট নিল অনার্সে, একটা ইলেকটিভ সাবজেক্ট হিসেবে মিউজিক থাকলো। তোমাকে একটু ইন্টারাপ্ট করে একটা কথা হ্যাঁ বলি। হ্যাঁ হ্যাঁ। রিসেন্টলি এই মিউজিক, ডান্স বা ক্লাসিক্যাল মিউজিক, এগুলো আরো নানান, এই পরিমণ্ডলটা বাড়ছে। এই পরিমণ্ডলটা যখন বাড়ছে, তোমার কি মনে হয় যে সেটা মেইন স্ট্রিমে ঢুকছে? তার মানে তাই তো? নিশ্চয়ই নিশ্চয়ই ঢুকছে। আমি বললাম ওইটাই, যে আমাদের সময় মিউজিকটাকে এতটা প্রাধান্য দেওয়া হতো না। এখন হয়তো অনেকটা সেই জায়গাটা অনেকটা পূরণ হয়েছে, কিন্তু আমি চাইবো ভবিষ্যতে যাতে, ও তুই গান শিখিস, তুই নাচ শিখিস, আর কি করিস, এই যে কোশ্চেনটাই তো প্রচন্ড এই কোশ্চেনটা যেন মানুষ আর করতে না, যে পড়াশোনা করিস আর কি করিস। হ্যাঁ, এই আর কি করিসটার মধ্যে মানে ওটা সাব সাবজেক্ট আর কি, পাশাপাশি আর কি। অবশ্যই কেউ যদি শুধু বলে যে গান করিস, তাহলে তুই পড়াশোনা করছিস কিনা এটা জানা হয় আর কি, মানে মূল ওই বিষয়টা হয়ে যাচ্ছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে প্রচুর বড় শিল্পী, যাদের গানের বিশাল নলেজ, আমি এখানে বলতে পারি যে মানে সলিল চৌধুরীর জন্মশতবর্ষ আসছে রিসেন্টলি, তো আমরা ওনাকে নিয়ে ভাবছি আজকে, অনেক চর্চা করছি, তো ওনাদেরকে নিয়ে আমরা পড়াশোনা করছি। তার মানে হয়তো এত বছর পরে ওনাদের নিয়ে পড়াশোনা করার একটা সুযোগ আসছে, যিনি সঙ্গীত শিল্পী। একদম, এটা একটা বিশাল আলোড়ন বলেই আমার মনে হয়। একদম, অবশ্যই অবশ্যই। আমি সেটাই বলতে চাইছি যে নতুন প্রজন্ম অনেক কিছু জানে, কিন্তু আমরাও কিন্তু এতটা জানি না। এই যে বলছো যে এত সুন্দর সলিল চৌধুরীর কথাটা সুন্দরভাবে ব্যক্ত করলে, তা আমি সেটাই বলতে চাই যে আমরাও কিন্তু অনেক কিছু শিখছি। আমাদের সময় এই জায়গাটা একদমই ছিল না বলতে গেলে। তো এই যে শিল্প, এই যে সাংস্কৃতিক যে একটা অঙ্গন বলে না, সেই অঙ্গনটা অনেক আস্তে আস্তে ভরছে।
মানে আমি বলতে চাই যে যে আমরা যেমন বাগানে ফুল সাজাই, তেমনি এই শিল্পের বাগানটাকে না আরো ভরিয়ে দিতে হবে। শুধুমাত্র কয়েকটা গাছ লাগালাম তা তো নয়, গাছটাকে যত্নও করতে হবে। তাই যত্নটাই হচ্ছে চর্চা। তা যত আমরা চর্চা করব, তত আমাদের শিল্প সত্তা, আমাদের এই যে সাংস্কৃতিক যে জায়গাটা আরো উন্নত হবে। সুতরাং আমি বলবো, যারা নতুন প্রজন্মে যারা এই দিকে এগিয়ে আসতে চায়, অনেকেই চায়, কিন্তু হয়তো অনেকের অনেক সমস্যা আছে। আমি জানি, আমারও কিছু চেনা পরিচিত এরকম আছে, তারা চাইছে করতে, কিন্তু তাদের পারিবারিক বলুন বা অন্য কিছু একটা ব্যাপারে সমস্যা হয়ে যাচ্ছে, তারা এগোতে পারছে না। কিন্তু আমার মনে হয় আমাদের মতো সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষদের এগিয়ে আসা উচিত তাদের জন্য, যে তারা যাতে সেই জায়গাটা পায়, তাদের শিল্প সত্তাটাকে বিকাশ করতে পারে। তুমি যদি একটু দুকলি গিয়ে শোনো। ঠিক আছে, আমি দুকলি শোনাবারই চেষ্টা করছি। আমি শ্রদ্ধেয়া গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি গানের প্রথম অংশটুকু একটু শোনানোর চেষ্টা করছি। নতুন সূর্য আলো দাও, আলো দাও, নতুন সূর্য আলো দাও, আলো দাও, আধার মনের দিগন্তে আজ আলো দেখাও, আলো দেখাও, নতুন সূর্য আলো দাও, আলো দাও। এই গানটি আমি এই জন্য গাইলাম, এই যে এতক্ষণ আমরা আলোচনার মধ্যে নতুন প্রজন্ম কথাটা বারবার বলেছি, তো সেই জন্য আমার কেন জানি না মনে হলো এই যে নতুন সূর্যর সঙ্গে নতুন প্রজন্মের কোথাও একটা যোগাযোগ রয়েছে। তাই আমরা চাই এই নতুন প্রজন্ম নতুন সূর্যের মতোই আলোটাকে এইখানে ছড়িয়ে দিক চারপাশে। তা তাদের আলোয় আলোকিত হোক সাংস্কৃতিক পরিমণ্ডল, তাদের এই শুভকামনা আমি জানাই। তারাও এগিয়ে আসুক শিল্পের জন্য, এটাই আমার আর্জি রইল নতুন প্রজন্মের কাছে। আচ্ছা, তাহলে কি মানে আমাদের যেরকম শিল্প চর্চা করা উচিত, মানে শিল্পের তো কোনো রকম ডিভিশন হয় না যে বড় শিল্পী ছোট শিল্পী, এরকম শিল্প যারা করছে তারা শিল্পী, এটাই তাদের পরিচয় আর কি। তো শিল্পী হওয়ার সাথে সাথে কি ভালো মানুষ হওয়াটাও খুব জরুরি? মানে জীবনযাপন, ব্যবহার, আচার আচরণ, একটা মানে লাইফস্টাইল, সুন্দর লাইফস্টাইল, এবং সাথে সাথে যেটা বলবার আমার সেটা হচ্ছে যে মানে শিল্প হচ্ছে এমন একটা ভাষা, যে ভাষা হয়তো যারা ওই বক্তৃতা দেয়, মানে যারা প্রকাশ করতে পারে সরাসরি, সেইভাবে না করতে পারলেও আরো জোরালোভাবে প্রকাশ করার কি একটা মাধ্যম। এটা অবশ্যই, শেষ কথাটা ধরে বলছি, অবশ্যই এটা একটা মাধ্যম। কারণ আমরা দেখি রাজনৈতিক মঞ্চে বা যে কোনো মঞ্চে যখন কেউ বক্তৃতা দেয় বা কোনো প্রতিবাদ করে কোনো কিছু, তখন তারা তাদের নিজস্ব ভাষার মাধ্যমে প্রতিবাদ করে, যে যেরকম ভাষা জানে, বাংলা, হিন্দি, ইংরেজি, যা হোক। কিন্তু যারা শিল্পী তাদের ক্ষেত্রে একটাই ভাষা, সেটা হচ্ছে গানের ভাষা। আমাদের পরম শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের মধ্যে এত সুন্দর তার ভাষা লিখে গেছেন, প্রতিটি ক্ষেত্রে, নিত্য দিনের প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তের জন্য তার লেখা রয়েছে। আমার মনে হয় আমি যদি আজকে কারোর সাথে কথা বলতে গিয়ে গানের মাধ্যমেও কথা বলি, আমি তাকে বোঝাতে পারবো আমার ভাষাটা। তা সুতরাং গান একটা বিশাল, মানে কি বলবো, অনেকটা পরিব্যক্তি গানের। মানে যে কথা হয়তো আমি ভাষা আমার বাংলা ভাষার মাধ্যমে বা ইংরাজি বা হিন্দির মধ্যে বোঝাতে পারছি না, সেটা আমি গানের মধ্যে বুঝিয়ে দেবো, এবং মানুষের মনে সেটা গিয়ে নাড়া দেবে, কোনোভাবে একটা নাড়া দেবে। সেখানেই আমার উদ্যোগ সফল হবে। আমি যেটা বলতে চাইছি, মানুষকে বোঝাতে চাইছি, সেই গানই আমাকে সেখানে পৌঁছে দেবে। আর ভালো মানুষ হওয়ার যে প্রশ্নটা আমি রেখেছি, তাতে ভালো মানুষ তো এইটা দেখো, মানুষ প্রসঙ্গে তো ব্যক্তি বিশেষ সম্পর্কে বলাটা খুব শক্ত বিষয়। মানে তাহলে কি শিল্প চর্চাটা আরেকটু সহজ হয়ে যাবে ভালো মানুষ হলে? হ্যাঁ, নিশ্চয়ই। কেন কি একটা মানুষ
আমি ভালো মানুষ বলতে চাইছি না, আমি ভালো মনের মানুষ বলতে বাহ, চাইছি। এটা একটা দারুণ মানে কারণ একটা মানুষকে যখন আমি ওপর থেকে দেখে বিচার করছি, সেটা একরকম বিচার্য বিষয়। আর তার সাথে যখন আমি মিশছি, তার গান বলুন, কথা বলুন, যাই শুনি না কেন, তখন তাকে যেভাবে আমি চিনছি সেটা সম্পূর্ণ একটা বিস্তর ফারাক থেকে যাচ্ছে। সুতরাং একটা ভালো মনের মানুষ পাওয়া মানে খুবই দুষ্কর, আজকালকার দিনে খুব দুষ্কর। এবং সে যখন এই শিল্পসত্তার সাথে যুক্ত থাকছে, সেটা আমাদের কাছে পরম পাওয়া। কারণ সে তার মনের যে কথাটা, সেটা যখন গানের মাধ্যমে ব্যক্ত করছে, সেটা আরো সুন্দরভাবে মানুষের মনে পৌঁছে যাচ্ছে এবং মানুষ খুব সুন্দরভাবে তাকে গ্রহণ করছে। যখন সে তার গানটাকে গ্রহণ করছে, সঙ্গে সঙ্গে সেই মানুষটাকেও সে গ্রহণ করছে। সুতরাং ভালো মনের মানুষ যখন এই শিল্প জগতের সাথে যুক্ত হচ্ছে, তখন জানবো আমাদের শিল্পের জায়গাটা, ভিতটা আরো শক্ত হচ্ছে। সুতরাং আমরা চাই যে ভালো মনের মানুষ এই শিল্প জগতের সাথে আরো যুক্ত হোক। আচ্ছা, এই কোয়েশ্চেনটাকে যদি আমি একটু উল্টো করে তোমাকে আবার জিজ্ঞাসা করি, মানে ধরো তোমাকে, মানে এটা তোমার প্রশংসাই করছি, এই প্রশংসা তো সবার হওয়া উচিত বলেই আমার মনে হয়, যে কখনো তোমাকে দেখা যাচ্ছে নন্দিতার জন্য গান গাইতে, মানে নন্দিতার সুস্থতার জন্য গান গাইতে, নিশ্চয়ই। তখনই দেখা যাচ্ছে যে আমাদের বন্ধু সাগর তার পা বাদ গেছে, তার অপারেশন, তার জন্য ক্রাউড ফান্ডিং এর জন্য গান গাইতে। কখনো বিভিন্ন উদ্যোগ, ধরা যেতে পারে বইমেলা বা তোমার নিজস্ব বসন্ত উৎসবে আরো বহু মানুষ তোমার সাথে আসে, এরকম উদ্যোগগুলি। এবং বিশেষ করে যে এই যে সরাসরি সমর্থন, যে আমি শুধু আছি বলা না, চলে এসেছি, গাইছি, কথা বলছি, নৃত্য প্রদর্শন করছি, এটা কতটা জরুরি বলে তোমার মনে হয় প্রত্যেক শিল্পী তথা মানুষের জন্য? আমি যদি নিজের কথা বলি, তাহলে সেই হিসাবে বলবো, কেন জানি না আমার যখন এই পরিস্থিতিগুলো দেখি না, এই নন্দিতা, সাগর, তখন আমি গানের সঙ্গে এগুলোকে যুক্ত করছি না, কিন্তু আমি ব্যক্তিগত জীবন হিসেবে বলতে পারি, আমার কেন জানি না মনের দিকটায় খুব নাড়া দেয়। মনে হয় যেন জীবনের কোনো একটা জায়গায় ফাঁক থেকে যাচ্ছে। আমরা সব করছি, কিন্তু আমাদের যে ইচ্ছাগুলো সমস্ত মেটাচ্ছি, মানে চেষ্টা করছি মেটাবার, কিন্তু কোথাও যেন একটা ফাঁক থেকে যাচ্ছে। কিন্তু যখন এই নন্দিতা, সাগরের মতো মানুষদের আমরা তাদের জন্য এগিয়ে যেতে পারছি, সাহায্য করছি বলবো না, কারণ কেন বলবো না, আমরা সাহায্য করার কেউ নই। একটা শক্তি আছে, ভগবান তো আমাদের চোখের সামনে থাকে না, ভগবান মানুষ রূপেই দেখা দেয়। একদম একদম, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, তা সুতরাং আমরা মনে করি এই যে আমরা নন্দিতা বা সাগরের জন্য যখন এগিয়ে যাচ্ছি, আমার মনে হয় যেন আমার এই কাজটাই আমি ভগবানের কাছে আমি পৌঁছে দিচ্ছি কাজটা। তা সুতরাং যখন তাদের জন্য আমি কিছু করতে পারছি না, গানই হোক বা যে কোনো ক্ষেত্রে, মনে হয় একটা আত্মতৃপ্তি আসে। এই তৃপ্তিটা অন্য কিছুতে পাওয়া যায় না। এবং আমার সবসময় মনে হয় যে এইরকম মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমি আরো কিছু মানুষকে যদি এগিয়ে আনতে পারি, সেটা আমার সফলতা। এবং আমি চাই যে ভবিষ্যতে এইরকম কাজের জন্য আরো মানুষ এগিয়ে আসুক, এবং সেটার জন্য আমি চেষ্টা করছি যে মানুষের কাছে গিয়ে বোঝাবার যে শুধু নিত্যদিনের আমাদের ইচ্ছা, আমাদের জীবনযাপনের মধ্যেও আরো কিছু জায়গা আছে, সেগুলো শূন্য হয়ে পড়ে আছে, সেগুলোকে আপনারা পূরণ করুন। তখন দেখবেন যে আত্মতৃপ্তিটা মিলছে, সেটা একটা বেনারসি শাড়ি কিনেও মিটবে না। তার মানে এই মানুষের মধ্যে যে শ্রেণী বিভেদ, স্তর, তুমি শিল্পী, তুমি সাধারণ মানুষ, তুমি নৃত্যশিল্পী, তুমি সঙ্গীত শিল্পী, তুমি আবৃত্তিকার, আসলে বলছো তো এই স্তরগুলো নেই আসলে? না, নেই, একদমই নেই। আমরা নিজেরা করেছি এগুলো, আমরা সৃষ্টি করেছি, আমরা সৃষ্টি করে আমরাই সেই জায়গাগুলোকে দেখিয়ে দিচ্ছি যে তুমি এই, তুমি এই, তুমি এই, কিন্তু সেটা তো চলবে না। আমরা মানুষ, এই পরিচিতিটা আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা মানুষ, আমিও মানুষ, তুমিও মানুষ, তোমার রক্তের রঙও লাল, আমার রক্তের রঙও লাল। সুতরাং কোথায় বিভেদ? আমরাই তো এই জিনিসটাকে সৃষ্টি করছি। আজকে আমরা গান গাইছি, প্রতিবাদের গান, অথচ স্টেজ থেকে নেমে গিয়ে তার মুখের দিকে তাকাচ্ছি না। তাহলে আমার প্রতিবাদটা কি সফল হলো? আমার গান যে কথা বলছে, আমার মনও সেই কথা বলবে।
তবেই সেখানে আমার গানের সফলতা, তবেই আমি ব্যক্তি হিসাবে সফল, সেখানেই আমার সফলতা। আমি দ্বৈত সত্তা নিয়ে বেঁচে থাকতে চাই না। আমার যখন আমি মানে বলছি এরকম মানুষের পাশে মুখ আর মুখোশের না মাঝামাঝি, মানে একটা গ্রে ক্যারেক্টার প্লে করব, একদমই তাই, এইটা হতে পারে একদমই তাই, নয় সাদা নয় কালো, একদমই তাই। কিন্তু আমরা যেহেতু ভালো মানুষ বারংবার হতে চাই, মানে সমস্ত, মানে বিবেকানন্দের ভাষায় বলতে গেলে আর কি, আমি আর বাণীটা বললাম না, সকলেই বাণীটা জানে যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। তো আমরা সমস্ত জীবকুলের সাথে কি করে থাকবো, এটাই আমার মনে হয় যে উচিত আমাদের। একদম। আচ্ছা কাকিমা, এই যে তুমি বিভিন্ন উদ্যোগে এগিয়ে এসছো, গান করেছো, এরকম বিভিন্ন পরিপ্রেক্ষিতে নানান গান গেয়েছো, এগুলোকে আমি মুভমেন্টের গান বলতে পারি আবার নাও বলতে পারি, কারণ আজকে থেকে ডিএল রয়, সলিল চৌধুরী যে গানগুলো গেয়েছেন আর কি, সে গানগুলো তো এইরকমভাবে গান নিয়ে মনে হয় ওনারা যে এটা শুধু মুভমেন্টেরই গান হবে। কোনো সময় জনসমুদ্রে আমি দেখতে পাচ্ছি কদিন ধরে ফেসবুকে আমার প্রচুর বন্ধু, আমি ওই দেশ, বর্ডার, কাঁটাতার এই বিষয়গুলোকে ছেড়ে দিয়ে বলছি, এটা পুরো পৃথিবী একটা গোটা মানচিত্র ধরে বলছি, যে তারা ওই টিএসসি চত্বরে বিশাল একটা জনসমাগম করে একত্রে গান গাইছে। শিল্পী, মানুষ, আরো যা যা প্রফেশন আছে সব এক হয়ে গেছে। সেরকম তো তুমিও বিভিন্ন জায়গায়, ধরো শিল্পী মিছিল আমরা কেন করেছিলাম, যে লিলুয়াতে একটি অডিটোরিয়াম একটু মুক্ত মঞ্চের জন্য, তখনও তুমি ছিলে, গান গেয়েছো, সেই রকম যদি একটা গান আমাদের শোনাও, সেই রকম গান, যা গান আমাদের উদ্বুদ্ধ করবে, আগে আরো এগিয়ে চলার সাহস দেবে। বুঝতে পেরেছি, মানুষের গান। মানুষের গান। তাহলে আমার ফার্স্টেই যে গানটা মনে পড়ছে শ্রদ্ধেয় ভূপেন হাজারিকার মানুষ মানুষের জন্য। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। বন্ধু, বন্ধু কথাটা এখানে এই জন্য বলা আছে যে আমরা সকলের কাছে এটা একটা আর্জি, যে সবাই আমরা তো মানুষ। এই যে একটু আগে কথাটা বললাম আমি, যে আমিও মানুষ, তুমিও মানুষ, তোমার রক্তের রঙও লাল, আমার রক্তের রঙও লাল। তো সুতরাং আমরা বন্ধু, সেই হিসাবে আমরা পরম আত্মীয়। তো সুতরাং একজনের বিপদে আমরাই তো এগিয়ে যাব, কে এগিয়ে যাবে? ঠিকই। তো সুতরাং এই গানটির যে একটা কি বলবো, মানে যে মিনিং, ইনার মিনিং যেটাকে বলে, সেটা যদি মানুষের মনে পৌঁছানো যায় না, তাহলে মানুষ অন্তত এটুকু বুঝবে যে সে জীবনের একটা পরম তৃপ্তি লাভ করছে মানুষের পাশে দাঁড়িয়ে। আমার একটা জিনিস বারংবার মনে হয় যে আজকে বিভিন্ন রকম ভাবেই আমরা কর্মব্যস্ততায় জড়িত, তো মনে হয় যে তার মধ্যেও যদি আমরা 100টা মানুষের সাথে যোগাযোগ রাখতে পারি, মনে হয় যে আমাদের বিপদে অন্তত দুজনকে পাশে পাওয়া যাবে। অবশ্যই। তো আমি যদি কারোর সাথে সেরকম যোগাযোগ না রাখি, কিন্তু তাহলে আর মনে হয় যে আমরা ওই সংখ্যাটা আমার মনে হয় মাইনাসে রান করবে। একদমই তাই। যে আমি তো তখন পাইনি, মানে একটা ফোনেও পাইনি, একদমই তাই, যোগাযোগই করতে পারিনি, কথাই শোনেননি, মানে আমার। আমি এমনও দেখেছি, আমি কথার মধ্যে একটুখানি কথা বলে ফেললাম। আসলে কি হয়, ওই যে একটা কথা হলো না আমাদের, মানে যেটুকু কথা এতক্ষণ ধরে হচ্ছিল তার মধ্যে একটা কথা ছিল, আমার সেটা খুব ভালো লেগেছে, এই ভালো মনের মানুষ। ভালো মনের মানুষ, এই ভালো মনের মানুষ যতক্ষণ না আমরা পাচ্ছি না, আমরা সেই জায়গাটা, যোগাযোগটা রাখতে পারছি না। তাহলে এটা আমার মনে হয় যে নিজেই নিজের জন্য একটা থেরাপি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি যখন কোনো মানুষের সাথে কথা বলছি, তখন কিন্তু আমি তার সঙ্গে যে আমার কথার যোগাযোগটা হচ্ছে, তখনই কিন্তু আমি তাকে কিছুটা হলেও, একটা মানুষকে চেনা কিন্তু সারা জীবনেও সম্ভব নয়, কিন্তু যখন আমি তার সাথে কথা বলছি, সে আমার মনের ভাবটাকে কিভাবে নিচ্ছে সেটা যখন সে বুঝতে পারবে,
তখনই তার সাথে আমার যোগাযোগের জায়গাটা স্ট্রং হবে। তাহলে কি এদিক থেকে তুমি বলতে চাইছো যে শিল্পী হওয়ার প্রথম ধাপ হচ্ছে ভালো মনের মানুষ হওয়া? অবশ্যই, অবশ্যই। আমি চাই সেটা প্রতিবাদ হোক, গান হোক, নাচ হোক, আবৃত্তি হোক, যে কোনো তারপরে ক্ষেত্রে তো হোক, চর্চা, সেটা তো নিয়মিত থাকছেই। চর্চা, আমি সাংস্কৃতিক মনোসংযোগ এগুলো আছে। সাংস্কৃতিক জায়গাটা বলছি, সেখানে যদি একটা ভালো মনের মানুষের জায়গা হয়, তাহলে কিন্তু সেই যে আমি বাগানটা বললাম, ওই বাগানটার মাটিটা কিন্তু সুন্দর এবং উর্বর হবে। সেই জন্য আমাদের একটা কেন, আমি বলবো 100, 200, 1000, একদম অসীম ভালো মনের মানুষ চাই। সেখানেই আমাদের এই যে আমাদের উদ্যোগটা নেওয়া হয়েছে কেন, এই যে লিলুয়া গানবাসী এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, কেন নিয়েছে? মানুষের মধ্যে শিল্প সত্তাটাকে বিকাশ করার জন্যই তো। সুতরাং আমাদের এই যে ভালো মনের মানুষ আমরা তখনই পাবো যখন আমাদের এই উদ্যোগটা সফল হবে, যখন মানুষ এর মাহাত্ম্যটা বুঝতে পারবে যে কেন এই উদ্যোগটা নেওয়া হলো। আমরা মোবাইল খুলছি, গান দেখছি, বা ভালো একটা লাইক দিলাম, কমেন্ট করলাম, কিন্তু না, সেটা আমরা চাইছি না। একটা স্টেজ পারফরমেন্স হলো, একজন গান গাইলেন, আমরা শুনলাম, পরের জন শুনবো, ভালো লাগবে, চলে যাচ্ছে। এইটা আমার ভীষণ খারাপ লাগে। এই বিষয়ে তোমার কি হ্যাঁ, অনুভব? আমি এটা নিজেও দেখেছি। হয়তো আমি বসে আছি, অনেকে আমার পরিচিত, এই চলো বাড়ি চলে যাই, কেন? এই মানসিকতাটা কেন? মানে এরকমও তো হচ্ছে যে নিজের পারফরমেন্সটা হয়ে গেল, তারপরে চলে যাচ্ছে, হ্যাঁ, বাকি অবশ্যই অবশ্যই শুনছেন না। সেই গুরুত্বটা কেন দেওয়া হবে না একটা শিল্পীকে? ঠিকই তো। এমনও আমি দেখেছি যে, আমি নিজের ক্ষেত্রেও দেখেছি, অনেক শিল্পীর ক্ষেত্রেও দেখেছি, যে তারা গেছে একটা অনুষ্ঠানে, তারা বসে আছে ঘন্টার পর ঘন্টা, তাদের সেই প্রাধান্যটাই দেওয়া হচ্ছে না। কেন? কারণ তাদের দিক থেকে একটা অর্থকরী ব্যাপার আছে, তাদের অর্থ প্রদান করা হচ্ছে। এবং অনেক সময় দেখা যায় যে খুব পরিচিত মুখ নয় বলে তাদেরকে অনেক স্যাক্রিফাইসের মধ্যে ফেলা হচ্ছে, করতে তারা করছে না, কিন্তু ফেলা হচ্ছে আর কি ওটা। কিন্তু কেন শিল্পীর শিল্প সত্তাকে এত ছোট করে দেখা হবে কেন? আজকে আমাকে আমন্ত্রণ জানানো হচ্ছে একটা অনুষ্ঠানে, সেখানে তো আমারও প্রাধান্য থাকবে। যে উদ্যোক্তা আমাকে নিয়ে যাচ্ছে তার তো কোনো অধিকার বোধ থাকবে না আমার উপর। সে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, অবশ্যই তার প্রতি আমি কৃতজ্ঞ, কিন্তু তার মানে এই নয় যে আমার শিল্প সত্তার উপর, আমার সৃষ্টির উপর তার কোনো অধিকার। মানে আমার মনে হয় কিছু কিছু সময়, মানে অনেকেরই ধারণা হচ্ছে, আমারও হয়, যে দেখছি যে বসিয়ে রেখেছে ঘন্টার পর ঘন্টা, এরকম অনেক সময় হয়েছে, মানে যে পারফরমেন্সই আর উনি করতে পারেননি। এবং আমার মনে হয়েছে যে সব অর্গানাইজার নয়, অনেক অর্গানাইজার খুবই ভালো আছেন, কিছু অর্গানাইজার সামান্য তারা মনে করেছেন যে ওই যে একটা টাকা রেমুনারেশন যে ফিক্সড হয়েছে, তার মাধ্যমে উনি ওই আর্টিস্টটাকে কিনে ফেলেছেন। এবং এটা আমি জোর গলায় এখন বলতে পারছি যে এটা দিনের পর দিন বাড়ছে। এটা শুধু বড় জায়গায় নয়, কলকাতার মতো জায়গায় নয়, আমাদের মফস্বল এরিয়াতে অসম্ভব বেড়ে যাচ্ছে। এবং আমি মনে করি একটা শিল্পীকে যখন আমি নিয়ে যাচ্ছি, তারা যখন বলছে কত নেবেন, তার রেমুনারেশন যেটা, তার যে দরদাম করা হয় কেন? আজকে আপনি যখন একটা ডাক্তারের কাছে যাচ্ছেন, আপনি কি ডাক্তারের সাথে দরদাম করবেন? আমি আমার শ্রোতা বন্ধুদের কাছে বলতে চাইছি যে আপনি যখন একটা ডাক্তারের কাছে যাচ্ছেন আপনার শারীরিক অসুস্থতা নিয়ে, তখন কি আপনি ডাক্তারকে দেখানোর পর বলবেন ডাক্তারবাবু একটু কম করুন, বা ওষুধের দোকানে গিয়ে বলবেন একটু কম করুন? না, কারণ আপনি বাঁচতে চাইছেন। আমরাও কিন্তু এই গানটাকে ধরে বেঁচে রয়েছি, শিল্প সত্তাকে ধরে বেঁচে রয়েছি। তো সুতরাং আমরা যখন অর্থ করি কোনো জায়গাটাকে চাইছি, এটা তো কোনো আমাদের এমন নয় যে আপনার কাছে আমি হাত পাচ্ছি। আমার শিল্প সত্তার জায়গাটা কিন্তু একদিনে তৈরি হয়নি, তার জন্য আমাকে মানে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেকটা সময় দিতে হয়েছে। তা আমি চাইছি সেই সময়ের দামটা। একদম একদম। তা সেখানে কেন রেমুনারেশনের সাথে সাথে আমার মনে হয় সম্মানটাও। একদম অবশ্যই। আপনি অর্থ করে দিচ্ছেন মানে টাকা দিচ্ছেন, আপনি সম্মান দিচ্ছেন। আমাদের যে স্মারক উপহার দেওয়া হয় সেটাও সম্মান, এবং যখন আপনারা অর্থকরী জায়গাটা দিচ্ছেন সেটাও সম্মান। সুতরাং সম্মান নিয়ে কখনো দরাদরি, এবং ব্যবহারটাও সম্মান, একদম। তাই আমি যারা উদ্যোক্তা তাদের কাছে অনুরোধ করব যে আপনারা যখন কোনো শিল্পীকে আমন্ত্রণ জানাবেন, অবশ্যই তার সাথে আগে থেকে কথা বলে নেবেন, কিন্তু এই জায়গাটা করবেন না, তাতে শিল্পীর অপমান, শিল্প সত্তার অপমান।
যাই হোক, ঠিক আছে, আমরা সেটা যেরকম মানে চ্যানেলে ঠিক করেছি যে অনেক সময় অনেক জায়গায় দেখা যায় যে খুব চেনা মুখদেরই ডাকা হয় তাদের কথা শুনে। হুম হুম হুম, এর ব্যাপারটা হচ্ছে যে ওই যে প্রথমে বললাম শিল্পীর কোনো ওই বড় শিল্পী ছোট শিল্পী হয় না। নিশ্চয়ই তা নিশ্চয়ই। আমরা লিলুয়া গানবাসী মানে এই শুধু নয় যে আমরা লিলুয়ার কথা বলবো, আমরা এটা বিশ্বাস করি যে আমাদের যে উদ্যোগগুলিতে যারা লিলুয়ার বাইরেরও মানুষ বিভিন্ন জায়গা থেকে ভালোবাসার টানে এসে সমর্থন করছে লিলুয়ার বিভিন্ন উদ্যোগকে, তাদেরকে আমরা ডাকবো, তাদের কথা অবশ্যই শুনবো। অবশ্যই, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি ওটাই তো বললাম যে শিল্পের কিন্তু কোনো জায়গার কোনো সীমাবদ্ধতা থাকে না। আমরা চাইবো লিলুয়াকে অনেকটা জায়গায় ছড়িয়ে দিতে, এবং তার জন্য কিন্তু আমাদের বাইরের মানুষকেও, বাইরের শিল্পীকেও সেই জায়গাটা দিতে হবে। হুম, তারাও লিলুয়াকে চিনুক। একদম লিলুয়ার শিল্পীদের যেমন আমরা বাইরে ছড়িয়ে দিতে চাইছি, একদম। বাইরের যারা শিল্পী তারাও লিলুয়াতে আসুক, হুম। তারাও সেই জায়গাটা দেখুক। অবশ্যই ভালো উদ্যোগ, খুব ভালো উদ্যোগ। এবং এই যে আমাদের এই মানে চর্চা কেন্দ্র, এটা তো খুবই মানে জরুরি। মানে হয়তো মানুষ মনে করছে যে যে শুধুই শিল্প মানে গান নাচ আবৃত্তি নাটকের চর্চা হবে, কিন্তু এটাও তো মনে করা উচিত, বা এটা তো হয়ই অন্যান্য অডিটোরিয়ামগুলোতে, যে স্বাস্থ্য নিয়ে সেমিনার, হুম 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 হুম, প্রশাসনিক সেমিনার, যে একদম এলাকা কি করে উন্নতি হবে, একদম। এবং এলাকার যে বিভিন্ন আমার তো আহ, একটা সময় আমি শুনলাম একজন গণ্যমান্য ব্যক্তির থেকে যে কাজী নজরুল ইসলামও গীতাঞ্জলিতে এসেছিলেন, আচ্ছা সেখানে উনি গান গেয়েছিলেন, আচ্ছা গজল গেয়েছিলেন। আচ্ছা, রবীন্দ্রনাথ এসেছিলেন, ভালো এবং তথ্য পেলাম। ওনার একটি কবিতায় উনি লিলুয়ার একদম স্টেশনের পাশেই যে চিড়ে ভাজা, একটা সুন্দর চিড়ে ভাজা বিক্রি হতো এবং উনি সেটা খেতেন, আচ্ছা, সেটা একটা তথ্য পেলাম। বাহ, আমরাও শরৎচন্দ্রের সমৃদ্ধ বাড়ি, হলাম, আমরাও সমৃদ্ধ হলাম। নবনীতা দেব সেনের মামা বাড়ি ছিল লিলুয়া। আচ্ছা, তো এইগুলো আমরা বিভিন্ন তথ্য, এই তথ্য ভাণ্ডারের আমার মনে হয় সংরক্ষণও খুব জরুরি। নিশ্চয়ই, অবশ্যই এই অবশ্যই যে চর্চা কেন্দ্র, তাতে এই পুরোটা আমার মনে হয় যে সংযুক্তকরণ করা যেতে পারে। অবশ্যই। শুধুই যে শিল্প তা নয়, পড়াশোনা, শিল্প, চাকরি বাকরি, আহ, ব্যবসা নিয়ে আলোচনা, নিশ্চয়ই নিশ্চয়ই। তো সমস্তটাই আমার মনে হয় এই চর্চা কেন্দ্রে হবে। তো আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। অসম্ভব ভালো দুটো গান শুনলাম। আমি এটুকুনি বলবো যে তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি এতটা সময় দিলে, এতটা এক্সপিরিয়েন্স শেয়ার করলে। তো মানে আমার মানে ভাষা নেই, এত সুন্দর গান শুনলাম। তোমার গান তো প্রত্যেকেই শুনছে, এবং আহ, নাচ, বিশেষ করে নৃত্য প্রদর্শন এত ভাইরাল হচ্ছে। এবং এটাই বলবো যে তুমি মানে ওই যে একটা আইকন বলে না, যে স্টুডেন্টদের কাছে আমি দেখছিলাম যে আমাদের এখানকার সৈকা স্কুল, সেখানে তুমি নৃত্য প্রদর্শন করছিলে এবং অসম্ভব ভালোভাবে মানে সেটা শুনছিল স্টুডেন্টরা, মেয়েরা শুনছিল। তো এই যে আগ্রহ, এইটাই এই যে ইচ্ছা, বা এই ইচ্ছার সাথে সাথে আমার মনে হয় মেলবন্ধন ঘটে পড়াশোনার, যে একটা দারুণ গান শুনলাম, একটা গান দারুণ নাচ দেখলাম, তা আমার পড়াশোনাটা দারুণভাবে এইবার হতে পারে। কারণ আমাদের তো সবসময় একটা মনে হয় যে একটা রিফ্রেশ করতে হয়, নিজেকে ফিল্টার নিশ্চয়ই করতে নিশ্চয়ই হয়, নিশ্চয়ই, এবং অবশ্যই। মানে একটা কি বলবো মানে ভিতরের ভিতরে একটা আনন্দ সবসময় তৈরি করতে হয় আর নিশ্চয়ই কি। নিশ্চয়ই। তো সেটার মধ্যে দিয়ে সেই উদ্যোগের মধ্যে দিয়ে তুমি আছো, আমরা সকলে চেষ্টা করছি। আমি বলবো যে একেবারে শেষ লগ্নে তুমি একটা যদি গান শোনাও, গান শুনিয়ে যদি আজকের এই সুন্দর এপিসোড সেটা শেষ করো, এবং শুভেচ্ছা বার্তা তুমি যা দেবে সেটা আমাদের দর্শক। না, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি শেষ কথাটা ধরে একটা কথা বলতে চাই শুধু। এই যে স্কুলের ব্যাপারটা এলো, আমি চাই যে এই যে শিক্ষার্থীরা, যারা ছোট ছোট বাচ্চারা পড়াশোনার সঙ্গে যুক্ত, আমি তাদের অভিভাবকদের একটা ছোট্ট কথা বলতে চাই, যে আপনারা তাদের না চাপ দেবেন না। মানে আমি দেখি অনেককে, একটা স্টুডেন্ট, সে পড়াশোনা তো করতেই হবে তাকে, স্বাভাবিক, তার জীবনে উন্নতির একটা প্রধান মানে কি বলবো রাস্তা হচ্ছে পড়াশোনা। কিন্তু তার সঙ্গে তাকে মানে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নাচ গান আবৃত্তি, আমি বলছি না সেগুলো শেখার নিশ্চয়ই ভালো, কিন্তু তার ইচ্ছাকেও গুরুত্বটা দিন। এমন হয় যে সে হয়তো নাচ করতে চাইছে, তার বাড়ির লোকেদের ইচ্ছে সে গান শিখে না, এই ভুলটা করবেন না।
আমি জানি না আমি কেন এই কথাটা এখানে তোমাকে বললাম। একটু ইন্টারাপ্ট করি, অবশ্যই। এটা তোমারও দেখা এক্সপিরিয়েন্স, আমারও দেখা, আমাদের সকলেই দেখা, যে ক্লাস 10-এর পরীক্ষা শেষ হয়েছে, একটু গান শিখে নি। এই প্রসঙ্গে এই কথাটা আমি বলতে যাচ্ছিলাম, এটাই বলতে যাচ্ছিলাম যে না, এই জিনিসটা করবেন না। এবং আমি অভিভাবকদের ক্ষেত্রে এটা দেখেছি যে এই যে অলরাউন্ডার করার যে একটা প্রতিযোগিতা নেমেছে এখন সবাই, না, এই জায়গাটা না করাই ভালো। আপনি যদি চান আপনার সন্তান সুস্থভাবে সফল হোক, সুস্থভাবে সে তার জীবনে উন্নতি করুক, তাহলে তাকে তার নিশ্চয়ই একটা অভিভাবক হিসেবে আপনার নিশ্চয়ই একটা দায়িত্ব আছে, নিশ্চয়ই একটা অধিকার আছে, কিন্তু তার উপর কোনোভাবে চাপ সৃষ্টি করবেন না। তাকে একটা, সেটা তারা তো একটা কুঁড়ি, তাদের ফুটতে দিন। ফোটার আগে যদি আমি জোর করে কোনো ফুলকে ফোটাতে চাই, সে ফুলটা কি ফুটবে? সে ফুলটা তো ঝরে পড়ে যাবে। তো সুতরাং সেই ফুলটাকে ফুটতে দিন, দেখুন না সে কিভাবে ফুটে, আপনি যত্নটা এবং করুন। অনেক সময় না এটাও তুমি দেখেছো যে এই আচ্ছা ওই পাশের বাড়ির ছেলেটা এটা করছে, হ্যাঁ, বা ও হ্যাঁ, হ্যাঁ, দারুণ পড়াশোনায়, হ্যাঁ, দারুণ নাচে, এই তুলনাটা আমার মনে হয় না টানা উচিত। কারণ মানে আমি আমার বন্ধু বান্ধবদের সাথে এই কথা বলে বুঝতে পারছিলাম যে আসলে না মানে শিল্পীদের মধ্যে কোনো কম্পিটিশনই হয় না, একদমই দরকারই পড়ে না। একদমই তাই। নালে এত লেজেন্ড সঙ্গীতেরই ধরন আছে, এত লেজেন্ড, তাদের কি কোনো কম্পারিজন হয়? হয় না, সত্যি তো হয়, দরকারই পড়ে না। না আমি এই জন্যই এই কথাটা এখানে বললাম। হয়তো জানি না কেন আমার হঠাৎ করে ভেতর থেকে এই কথাটা এসে গেল, যেহেতু লিলুয়া গানবাসী এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে মানুষের কাছে, সবার কাছে ছড়িয়ে দেওয়ার এই জায়গাটাকে, সুতরাং এই মঞ্চ থেকেই আমি সবাইকে বলতে চাইছি যে আপনারা যে আপনাদের সন্তানকে মানুষ করুন, সুস্থভাবে মানুষ করুন। কারণ এখন পারিপার্শ্বিক পরিস্থিতি অনেকটা জটিল হয়ে যাচ্ছে শিশুদের ক্ষেত্রে, তাদের সেই সাবলীল জায়গাটা রাখুন, তাহলে কিন্তু তারা সুন্দরভাবে বেড়ে উঠবে এবং সুস্থ মস্তিষ্ক, সুস্থ মানসিকতা নিয়ে গড়ে উঠবে। একদম দারুণ দারুণ, এটাই আমি লিলুয়া গানবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আর রাতুল, অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করার জন্য। এবং আমি সত্যি আপ্লুত। না তুমিও দারুণ মানে সেটা এলাবোরেট করেছো। আমি নিজের মনের কথা, অনেক সময় হয় কি সঠিক জায়গা, একটা শিল্পীর পক্ষে না সবচেয়ে দুষ্কর হয় সঠিক জায়গা পাওয়া, নিজের মনের কথাটাকে ব্যক্ত করার জায়গা। হয়তো বলতে চাইছি কিন্তু আমি বুঝতে পারছি তারা নিতে পারছে না, তখন সেই কথাটা অর্ধ সমাপ্ত রয়ে যায়। তা আজকে আমি হয়তো জানি না কতটা কি বলতে পারলাম, কতটা কি ব্যক্ত করতে পারলাম, কিন্তু আমি খুব আনন্দিত এই অনুষ্ঠানে আসতে পেরে। ধন্যবাদ। আমরা দারুণ একটা এপিসোড শুনলাম। তো কাকিমাকে বলবো যে একটা গান দিয়ে শেষ করতে। তার আগে যেটা বলে রাখি সেটা হচ্ছে আমাদের টিমের নাম লিলুয়া গানবাসী। এই যে ক্যামেরার সামনে দেখছেন, পিছনেও বহুজন আছে, সবার নাম আমরা ক্রেডিট লিস্টে রাখবো। এবং অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং নিজস্ব মতামত জানাবেন, ভালো মন্দ সাজেশন যাই মনে হোক। এবার কাকিমার একটা গান দিয়ে আমরা শেষ করব। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। ধন্যবাদ।